TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আজকে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর উপলক্ষে যে তিনি এর মধ্যে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন সেগুলোই আমাদের আলোচনায় থাকবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এরই মধ্যে তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি অত্যন্ত বিরল বলে উল্লেখ করছে সবাই। সেই জায়গা থেকেই বৈঠকের গুরুত্বটি সামনে বারবার চলে আসছে। প্রেসিডেন্ট জো বাইডেন এদিন ডক্টর ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, আক্ষরিক অর্থেই বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস, এরকম করেই আমরা দেখেছি বলা হচ্ছে মিডিয়াগুলোতে। এছাড়া বাংলাদেশে ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝখানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকেই এই বিষয়টি আলোচনা হয়েছে। আমরা দেখছি যে রোহিঙ্গা সংকটটি জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এতে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে তিনি বলছেন এইভাবেই যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছেন এ বিষয়ে এবং তিনি সেখানে এইসব কথা বলেছেন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেছেন এক প্রশ্নের জবাবে এই সাক্ষাৎকারের পরে, সেনাপ্রধানের সাক্ষাৎকারের পরে তিনি বলছেন সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই নির্বাচন কবে হবে সেটা নির্ধারিত হবে। তিনি বলছেন যে এই নির্বাচন আয়োজন করতে, সংস্কার করতে দীর্ঘ সময় লাগবে। অর্থাৎ যেটি সেনাপ্রধান বলেছেন সম্ভবত তার অনুমানের চেয়েও বেশি সময় লাগবে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। এছাড়া আমরা মধ্যপ্রাচ্য বিষয়ে সম্ভব হলে আলোচনায় রাখবো এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনায় থাকতে পারে। আমার সাথে আছেন ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি শেখ আল মামুন, শিক্ষাবিদ, রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যাব ডক্টর শফিকুর রহমানের কাছে। ডক্টর, দেখেন এর মধ্যে দেখেছেন, ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসকে বুকে জড়িয়ে ধরছেন, কাছে টেনে নিচ্ছেন। এটা তো আছেই, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আর অল্প কিছুদিন আছে প্রশাসনে, সেই প্রতিশ্রুতি আসলে কতখানি রক্ষা করা সম্ভব হবে আমেরিকার পক্ষে? ডক্টর ইউনূসের এই যে সিচুয়েশন, ডক্টর ইউনূসের প্রথম জাতিসংঘে পার্টিসিপেট করা, হঠাৎ করে 2 মাস 3 মাসের মধ্যে যে মেজর পরিবর্তন আমাদের বাংলাদেশে হয়েছে এবং সরকারে এবং পলিসিতে, স্ট্র্যাটেজিতে এবং আমেরিকার ভূমিকাতে যে পরিবর্তন আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এখানে এটাকে একটা বিশেষ স্পেশাল সিচুয়েশন বলে আমি ডিফাইন করব। তো এখানে যেটা হচ্ছে এখন 79 সংসদের জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলির মিটিং,
এই মিটিং প্রত্যেক বছর এই সময় হয় এবং প্রত্যেক দেশের প্রধানরা এসে এই সময় বিভিন্ন তাদের ইস্যু নিয়ে বক্তৃতা দেয় এবং আলোচনা হয়, মিটিং হয়। এই মিটিংয়ে বাংলাদেশের যে এখন হঠাৎ করে একটা প্রমিনেন্স চলে এসছে, যেটা আমাদের ছিল না। আমরা গত 15 বছর 20 বছর এই রকম কোনো রিকগনিশন জাতিসংঘের থ্রুতে, আমেরিকার থ্রুতে এবং ইউরোপের থ্রুতে এই ধরনের কারো রিকগনিশন আমরা এরকম পাইনি। বিশেষ করে জাতিসংঘের যে স্পেশাল সেশন এবং জাতিসংঘের পার্টিসিপেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো যে আমাদের যে অর্থনীতি, আমাদের যে রাজনীতি, আমাদের যে ইনস্টিটিউশনাল চেঞ্জ, আমাদের যে মানে সিকিউরিটি, যেটা প্রধান যেটা, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যে সাপোর্ট সিস্টেম আমাদের দরকার, এই জন্য জাতিসংঘের একটা বড় রকম ভূমিকা আমরা মানে আশা করতে পারি। একই সঙ্গে জাতিসংঘে আমরা বাংলাদেশের পক্ষ থেকে গত 15-20 বছর যাবৎ জাতিসংঘ কি করে, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় কনফ্লিক্ট হয়, যুদ্ধ হয়, টেম্পোরারি মারামারি হয়, ওখানে সিকিউরিটি ফোর্স পাঠায়। তো বাংলাদেশের পক্ষে বাংলাদেশের আর্মি এবং র্যাব এবং পুলিশ এখানে একটা বড় রকম জাতিসংঘে ভূমিকা পালন করেছে। এইসব রিকগনিশন নিয়ে আমরা একটা খুব ভালো জায়গায়, ভালো পরিবেশে এই অবস্থায় আমরা রয়েছি। এই অবস্থায় এসে প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তৃতা দিয়েছে এবং এই বক্তৃতার পাশে যে উনি বাংলাদেশকে এবং ডক্টর ইউনূসকে বিশেষভাবে যেভাবে মানে রিকগনাইজ করেছেন এবং তার সাথে এই প্রথমবার মানে কোনো একটা দেশের সাথে আমেরিকা সাইড লাইনে বসে তারা 25-30-35 মিনিট একটা মিটিং করেছে কোনো এক দেশের প্রেসিডেন্টের সাথে, এবং সেটা হচ্ছে বাংলাদেশের সাথে, বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে। ইউনূসের সাথে আপনারা সবাই জানেন তার ব্যাকগ্রাউন্ড। আমেরিকায় উনি পিএইচডি করেছে, আমেরিকায় লেখাপড়া করেছে, আমেরিকার থেকে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তার এই মাইক্রো ক্রেডিট এবং তার এই ব্যাংকের যে ব্যবস্থা উনি করেছেন সাধারণ লোকের, সাধারণ মেয়েদের এবং মাদের ভূমিকা পালন করার জন্য ব্যাংকে এবং প্রোডাকশন সিস্টেমে। এই যে মাইক্রো ক্রেডিট এবং এই যে মাইক্রো মানে ফাইন্যান্সের যে অবস্থায়, এই রিকগনিশন পাওয়ার পরে উনি নোবেল প্রাইজ পেয়েছেন যদিও শান্তিতে, কারণ উনি এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যারা গরিব, অর্থ কম মানে আয় করে, এদের বিশেষ করে মেয়েদের পক্ষে একটা বড় রকম ভূমিকা পালন করার জন্য। এটা ভারতে হয়েছে অনেক, এটা ব্রাজিলে, এটা আর্জেন্টিনা এবং অন্য দেশে এই মাইক্রো ক্রেডিটের ভূমিকা পালন করেছে। এখন ডক্টর ইউনূসের এই রিকগনিশনটা জাতিসংঘে এবং বিশেষ করে আমেরিকার রিকগনিশন, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার ফরেন সেক্রেটারি ব্লিংকেন এবং অন্যরা যেভাবে তাকে রিকগনাইজ করেছে। এছাড়া আমরা দেখেছি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, আমরা দেখেছি যে এমিরেটসের প্রেসিডেন্ট চিফ যিনি, এবং ইটালির এবং অন্য দেশের, বিভিন্ন দেশের, ক্যানাডার প্রাইম মিনিস্টার আনস্কেজুল ছিল, কিন্তু উনি স্পেশাল ইন্টারেস্ট নিয়ে আমাদের মানে ডক্টর ইউনূসের সাথে মিট করেছেন। এই পরিবেশে আমরা যেটা বলতে পারি যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হয়তো আমরা সুন্দর এবং একটা ভালো ভবিষ্যতের দিকে যাবে ডক্টর ইউনূসের এই ভূমিকার ফলে। এখানে জি আপনাকে ধন্যবাদ। আমি যাব শেখ আল মামুনের কাছে। এখানে তো দুইভাবে হেল্প করা যেতে পারে, একাধিকভাবে এইভাবে যদি বলি। একটি হচ্ছে যে নগদ টাকা দিয়ে আমেরিকা বা উন্নত দেশগুলো বাংলাদেশের উন্নতিতে সহায়তা করতে পারে, এটি একটি। আরেকটি হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কার যে লক্ষ্য নির্ধারণ ঠিক করা হয়েছে, বিভিন্ন ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান বা এর বাইরের প্রতিষ্ঠান করা হয়েছে। সেই ধরা যাক যে আমেরিকায় জাস্টিস ডিপার্টমেন্ট যেভাবে চলে,
আমেরিকায় আইনসভা, আমেরিকায় অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাহী বিভাগ, তো এগুলোর তো একভাবে ফাংশন করে, মানে যাকে বলা হয় যে পাওয়ার ব্যালেন্স করে, যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতার বাইরে আছে। আমরা দেখেছি যে বাংলাদেশের মতো দেশগুলোতে ক্ষমতার বাইরে যারা থাকে তারা জিরো, তাদের কিছুই থাকে না, সরকারের পার্টিসিপেশন তাদের থাকে না বললেই চলে। যারা পাওয়ারে থাকে তারা 100-তে 100, এরকম একটা বিষয় থাকে। এই জায়গায় থেকে বের হয়ে আসতে বা অন্যান্য যে সকল যাকে বলা হয় যে করেছে, সংস্কারের লক্ষ্য ঠিক করেছে, আমেরিকা কিভাবে এখানে হেল্প করতে পারে? প্রেসিডেন্ট বাইডেন কিন্তু বলেছেন যে পূর্ণ সহযোগিতা করবে হোয়াইট হাউস। কিভাবে সহযোগিতা করতে পারে? শিকাল মামুন। Thank you. It's a big question. Well, first of all, আপনি যেটা প্রথমে বলছেন যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইজ ভেরি ক্রুশিয়াল। সো আমরা জানি যে আমেরিকা অলমোস্ট $900 billion এইড দিচ্ছে, এবং আসলে আমেরিকা এইড না, কিন্তু ইটস যাকে বলা যায় ট্রেড রিলেশন, আমেরিকা, রাইট। So, but এর পাশাপাশি আসলে beside America direct aid, especially International Monetary Fund, IMF, World Bank, they are the biggest contributor for the biggest project. So তাদের কাছে থেকে লোন দিতে হবে। Those are the things that needs to be executed in Bangladesh. যেহেতু হঠাৎ করে বাংলাদেশ আমাদের অনেক সময় তাদের বিজনেস didn't go through well for last 2-3 months, তাই না? ট্রেডিং অনেক ডেফিসিট আছে। সো ইনিশিয়ালি তাদেরকে এই ব্যাপারে হেল্প করবে, বাট হোয়াটস দ্য লং টার্ম গোল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ ইজ এ ভেরি বিগ কান্ট্রি, 170+ মিলিয়ন পিপল, এটা আমেরিকার থেকে হাফ পপুলেশন। এবং আমরা জানি যে লাস্টে হাসিনা গভর্নমেন্ট ফল করলো বিকজ অফ দ্য যে জব ক্রাইসিস, তাই না? যেখানে একটা সার্টেন গ্রুপকে তারা বেনিফিট দিতে গিয়েই, বাট দের ইজ এ লট অফ আদার পিপল আর আউট দেয়ার, তারা কলেজ গ্রাজুয়েশন করে তারা বসে আসছে। অলমোস্ট 20% আর আনএমপ্লয়েড ইন বাংলাদেশ। সো এইটাকে কিভাবে ট্যাকল দিতে হবে, ইটস নট, এটাই মেইন অবজেক্টিভ হবে এই কারেন্ট গভর্নমেন্ট এবং ফিউচার গভর্নমেন্ট। তো সেটা করতে হলে অবশ্যই আমেরিকা, যেমন আমরা জানি যে গার্মেন্টসে তারা কিন্তু অনেক আগে যে কোটা সিস্টেম ছিল সেটা তারা এখন রেস্ট্রিক্টেড, আমরা জানি, তাই না? সো ইট ইজ হ্যাম্পারিং আওয়ার বাংলাদেশিস গার্মেন্টস প্রোডাক্টসকে এক্সপোর্ট করার জন্য সেখানে তারা ওপেন করে দিতে পারে। দে কুড মেক এ ফ্রি অ্যান্ড ফেয়ার ফর বাংলাদেশ। এটা শুধু আমেরিকা করলে হবে না, জর্জিয়া মেলোনি যেটা করছে, সমস্ত ইউরোপিয়ান অ্যান্ড দ্য ইউএস ইকোনমি, তাদের জন্য বাংলাদেশকে যদি ওপেন করে দেয়, দিস উড বি দ্য হিউজ হেল্প beside giving a cash money, how many days can you sustain? এর পাশাপাশি যদি আপনি কাজ দিতে পারেন, প্রজেক্ট দিতে পারেন, সেটা কিন্তু বাংলাদেশকে আরো বেশি হেল্প করবে। এটার সঙ্গে সঙ্গে আমাদের যে এশিয়ান ইকোনমি আছে, জাপান বলেন, চায়না বলেন, স্পেশালি জাপান, সাউথ কোরিয়া, তারা কিন্তু হিউজলি কন্ট্রিবিউট করতে বাংলাদেশের ইকোনমির জন্য। আর আপনি যেটা পরবর্তী যেটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট, আমেরিকাতে যখন একটা ইনস্টিটিউট করা হয় ইন্ডিপেন্ডেন্ট, তাই না? জাস্টিস ডিপার্টমেন্ট ফর ফাইন্যান্সিয়াল, আমরা এখানে যখন বলি যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, তাই না? তাদের FOMA is an independent organization. Nobody, even president, nobody could interfere. এই যে আমরা গত সপ্তাহে দেখলাম যে এখানকার 50 সেন্টস তাদের ইন্টারেস্টেড কম করছে। তাদের এই অর্গানাইজেশনটা ক্রিয়েট করার মেইন অবজেক্টিভটা কি? টু হ্যাভ দ্য ফুল এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। তাদের দুইটা অবজেক্টিভ। এখানে কিন্তু কোনো প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে কিছু বলতে পারেনি, বাইডেনও কিছু বলতে পারেনি। এটা কিন্তু সো এই ধরনের যে ইনস্টিটিউটগুলো, এগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার। জাস্টিস ডিপার্টমেন্ট কথা আপনি যেটা বলতেছেন, এখানকার যে FBI সিস্টেম, আমরা নিউ ইয়র্কে থাকি, দেখেন নিউ ইয়র্ক সিটির মেয়র সহ তাদের যে ক্যাবিনেটগুলো আছে, তার 4-5-6 জনকে তার ফোন সিজ করছে, তাকে ইনভেস্টিগেট করতেছে। তার মানে এখানে আমরা জানি যে FBI ইজ এ জাস্টিস ডিপার্টমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই মুহূর্তে আমরা জানি যে ডেমোক্রেটিক পার্টি ইন পাওয়ার, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইন পাওয়ার, বাট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এরিক অ্যাডামসের আমাদের মেয়রের হিউজ কানেকশন, বাট ইট ডাজ নট রিয়েলি হেল্প। If somebody commit crime, somebody does something wrong against the country, anybody abuse the power, তাকে অবশ্যই ইনভেস্টিগেশনের রাইট থাকবে। দিস ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার ল অ্যান্ড জাস্টিস, যেটা এক্সিকিউট করার দরকার সেটা এদেশে কিন্তু হয়। তো এই কাজগুলো কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু করতে পারবে, ইট হ্যাজ টু বি কাম ফ্রম দ্য কংগ্রেস, ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য পার্লামেন্ট। পার্লামেন্টারি মেম্বাররা তাদের স্ট্রং করতে হবে। এখানে দেশে কোনো ব্রাইবারি হয় না, ব্রাইবারি করলেই যেই করুক না কেন, এখানে জানি যে FBI তাদের বিভিন্ন প্রকারের অ্যাপারেটাস দিয়ে সমস্ত কিছু ট্র্যাক করে, যেটা বাংলাদেশে অবশ্যই ইমপ্লিমেন্ট করা সম্ভব। এটা যদি সম্ভব, যদি ব্রাইবারি স্টপ করা যায়, করাপশন স্টপ করা যায়। একটা লোককে যখন একটা অফিসে গিয়ে একটা কাগজের জন্য তাকে $2,000-5,000 ঘুষ দিতে হয়, এই $2,000-5,000 সে স্পেন্ড করতে পারলো তার ফ্যামিলির জন্য, টু বাই সাম প্রোডাক্ট, সাম গুডস, টু ট্রাভেল সাম আদার প্লেসেস। এটা ইকোনমিকে আরো হেল্প করতো। তো এই যে কাজগুলো, এগুলো কিন্তু আই ডোন্ট নো হাউ মাচ গভর্নমেন্ট, Dr. Yunus could do it,
but it has to come from the parliament, it has to come from the Congress. আরেকটা যেটা বলতেছেন যে ডক্টর ইউনিস, হ্যাঁ সবাই ডক্টর ইউনিস ইজ ভেরি পপুলার, everybody knows this. Dr. Yunus is the first Bangladeshi American Bangladeshi person he get the Freedom Award medal from the Obama সময়. So Congress থেকে তাকে award দেওয়া হয়েছে. So whole America knows, all the American government knows, not only Democratic Party, also the Republican Party. So we need to lobby for the Bangladesh to, open up the sector for Bangladeshi goods and services. যেখানে বাংলাদেশের লোকজন এমপ্লয়েড হতে পারবে, আরো কাজ বৃদ্ধি পারবে, then we don't need many help. We could survive, we could sustain ourselves. ধন্যবাদ শেখ আল মামুন। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি, বিরতি যেতেই হচ্ছে। আমরা এর আগে জানি যে শেখ মুজিবুর রহমান, জেরাল্ড ফোর্ড, জিয়াউর রহমান, জিমি কার্টার, এরশাদ, রোনাল্ড রিগান, এরশাদের সাথে বুশের, শেখ হাসিনার সাথে বিল ক্লিন্টনের এসব বৈঠক এর আগে প্রায় 3 দশক আগে এসব বৈঠকগুলো হয়েছে। তারপরে এই বৈঠক হলো, তবে যে বৈঠকটা এমন একটা পরিবেশে হলো সেটাও বিরল ঘটনা, যেটা আগে বলেছি। বিরতি থেকে ফিরে এসে আমরা আরও এই বিষয়ে আলোচনা করব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর শফিকুর রহমানের কাছে। তার কাছে এই ডক্টর ইউনূসের সফরকে ঘিরেই যে ধরনের প্রশ্নগুলো উত্থাপন হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এই সফরে পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন করে লেখা হবে কিনা। 2 নম্বর হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আপনি দেখছেন কিনা, হবে কিনা। ডক্টর শফিকুর রহমান। পশ্চিমাদের সাথে যেভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, ভারতের সাথে খুব সহজে ওটা হবে বলে মনে হয় না আপাতত এই দৃষ্টিতে। আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ ডক্টর ইউনূস এবং ফরেন সেক্রেটারি, ফরেন অ্যাডভাইজার, একটা ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে মিটিং হওয়ার কথা চেষ্টা করেছিল, কিন্তু ওটা হয়নি। এখন তারা ফরেন মিনিস্টার লেভেলে, ফরেন সেক্রেটারি, ফরেন অ্যাডভাইজার লেভেলে মিটিং হয়েছে এবং তারা এগ্রি করেছে যে আমরা ভবিষ্যতে থেকে এগিয়ে যাব। এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কিছুটা কমপ্লিকেটেড। গত 15-20 বছরে আমরা যেটা দেখেছি, হাসিনা সরকারকে, আওয়ামী লীগ সরকারকে যেভাবে ভারত সাপোর্ট করে গেছে, ভুল ভ্রান্তি, চুরি চামারি, এটা ওটা অন্যায়, এবং বিভিন্নভাবে বর্ডারে যেভাবে বাংলাদেশিদের বর্ডার ফোর্সরা, ভারতীয় বর্ডার ফোর্সরা বাংলাদেশি পর্যটকদের মেরেছে বা অন্যদেরকে, বা এইসব কারণে এবং অন্য কারণে ভারতের সাথে খুব সহজে একটা ভালো সম্পর্ক হবে বলে আমার, খুব অল্প সময়ের ভেতরে হবে বলে আমার মনে হয় না। যেটা হবে সেটা হচ্ছে কিছুটা সময় লাগবে এবং কিছুটা ডিফাইন্ড ওয়েতে হতে হবে। এখন এখানে একটা পয়েন্ট হলো যে এর আগে আমরা এই 15-20 বছরে ভারতের আন্ডারে, ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ওরা অনেকটা ট্রিট করত। ভারতের অনেক অঙ্গরাজ্যের চিফ মিনিস্টাররা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাধীন প্রধানমন্ত্রী না বলে চিফ মিনিস্টার হিসেবে অ্যাড্রেস করেছে বিভিন্নভাবে। তারপরে আমরা দেখেছি যে হোম মিনিস্টার গতকাল পরশুদিন যেভাবে সে বক্তৃতা দিয়েছে যে বাঙালিদের যদি রাজখণ্ডে এবং অন্যান্য বিহারে এবং ওয়েস্ট বেঙ্গলে তারা পাওয়ার পায় এবং ওখানে যেতে পারে, তাহলে তাদেরকে পিটিয়ে মেরে অন্যভাবে, এই যে একটা আগ্রাসনের একটা অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে, এটা কোথায় যাবে, কোথা থেকে কতদিন লাগবে, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, আমাদের মার্শাল ল
মার্শাল্লাহ বলছি, চিফ মিলিটারি চিফ ডক্টর ওয়াকারুজ্জামান বলেছেন যে 1.5 বছরের ভেতরে হয়তো একটা সম্ভাবনা ইলেকশনের নির্বাচনের সিভিল গভর্নমেন্টের দিকে হয়তো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি জানি না এই সময়টা ফ্রেমটা ওনার বলা ঠিক হলো কিনা এখনই, বা বলা ঠিক হয়েছে হয়তো, কিন্তু এই 1.5 বছরই সবকিছুকে সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে ফেলে যে কমিশনগুলো হয়েছে, 6টা কমিশন, এরপরে শিক্ষা কমিশন এখনো হয়নি, এবং অন্যান্য কমিশন করে এই যে কনস্টিটিউশন কমিশন, ইলেকশন কমিশন, তারপরে ল অ্যান্ড অর্ডার, তারপর অন্য ভাবে অর্থনৈতিক কমিশন, ব্যাংকিং, এগুলো অর্গানাইজ করে 1.5 বছরের ভেতরে পারবে কিনা এটা আমার একটা সন্দেহ আছে। কাজী তবুও চেষ্টা করতে ক্ষতি নেই, যত স্পিড আপ করা যায়, কারণ আমরা চাই যত তাড়াতাড়ি গণতন্ত্র ফিরে আসুক, যত তাড়াতাড়ি সিভিল সরকারের কাছে রাজনৈতিক পলিটিক্যাল পার্টির আন্ডারে ডেমোক্রেসি ফিরে আসে, আমরা সেটা চাইব। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে এই সরকার এবং এর পরের সরকার যদি নির্বাচনের মধ্যে যায়, তারা কিভাবে এটাকে ডিল করবে। আওয়ামী লীগকে তারা কি পুরনো আওয়ামী লীগের সাথে ডিল করবে, তারা কি নতুন আওয়ামী লীগ তৈরি করবে, বা নতুন আওয়ামী লীগ আসলে কি হবে, কে লিডার হবে। তারপরে এটা একটা খুব কমপ্লেক্স একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। কাজে তার ভেতরেও আমরা আশা করি যে এই টেম্পোরারি সরকার সুন্দরভাবে যে পরিবর্তনগুলো তারা প্ল্যান করেছে, তারা এগুলো করে এগিয়ে নিয়ে যাক, এবং ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পার্লামেন্ট এবং সব দিকে, শিক্ষা, ব্যাংকিং, যেটা বড় রকম টাকা পয়সা যেগুলো বাইরে চলে গেছে, সেই টাকা পয়সাগুলো ফিরিয়ে আনা যায় কি না সেই জন্য চেষ্টা করা। এবং হবে না, আই এগ্রি উইথ মামুন ভাই, ইউ আর রাইট, কিন্তু চেষ্টা করা, এবং চেষ্টা করতে পারলে যদি কিছু ব্যাংক, ধরেন সুইজারল্যান্ডের ব্যাংকগুলো, ধরেন পানামার ব্যাংকগুলো, এই ক্যারিবিয়ানের ব্যাংক, যেসব জায়গায় টাকা থাকে, আমেরিকার ব্যাংকগুলো, ব্যাংকিং গভর্নমেন্টের সাথে ব্যাংকগুলো যদি এগ্রি করে যে এগুলোর এইসব টাকার সোর্স কোথা থেকে এসছে, তারা যদি ইনকোয়ারি করে এবং ইনকোয়ারি করে পায় যে এগুলো লিগাল নয়, তাহলে তাদের একটা মানে লিগাল বেসিস হবে কোনো রকম অ্যাকশন নেওয়ার জন্য। তো সেই রকম অবস্থায় কোথায় কি দাঁড়াবে আমরা এখনো খুব পরিষ্কারভাবে মানে ছবিটা দেখতে পাচ্ছি না। এরই সাথে আবার আমরা রাঙামাটিতে, এই খাগড়াছড়িতে এবং অন্যান্য জায়গায় যেরকম নতুনভাবে বিভিন্ন রকম সমস্যা এগিয়ে আসছে, এই সরকারের পক্ষে এই সব সমস্যা অল্প সময়ের ভেতরে সুন্দরভাবে একটা মিটিয়ে ফেলার একটা প্রচেষ্টা করার ইনিশিয়েটিভ তাড়াতাড়ি নিতে হবে। সেটাই আমরা আমেরিকা সহ পশ্চিমাত্যে এবং ভারতের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার একটা প্রচেষ্টায় সরকারের থাকা উচিত বলে আমার মনে হয়। ভালো সম্পর্কের বিকল্প নাই, যে দেশই হোক, দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো হলে সব দেশই লাভবান হয়, এরকমই আমরা জেনে আসছি। এখন আমি শেখুল মামুন, দেখেন বাংলাদেশের সেনাপ্রধানের যে সাক্ষাৎকারটি রয়টার্সকে তিনি দিয়েছেন, সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন, পড়েছেন। সেখানে তিনি একটা সময় তো দিয়েছেনই, তিনি বলছেন যে মানে যে হেল্পই লাগুক, যেভাবেই হোক, সামনে যে বাধায় আসুক, তারা সেটা মোকাবেলা করবেন এবং ডক্টর ইউনূসকে তারা সহযোগিতা করবেন। এতে কোনো তিনি আশ্বাস এভাবে দিয়েছেন। এবং দেখেন মির্জা ফখরুল এই সাক্ষাৎকারের একটা রিয়াকশান একই আমরা রিপোর্টে দেখছি। তিনি বলছেন যে তিনি নির্দিষ্ট কোনো সময় দিচ্ছেন না, তবে যত তাড়াতাড়ি সম্ভব তিনি নির্বাচন মানে দাবি করছেন, বলছেন যে নির্বাচন আয়োজন করা উচিত। তো এই যে, এবং দেখেন, এবং আমরা দেখলাম যে নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি বলছেন তিনি একটু যাকে বলে যে মত পার্থক্য তৈরি হয়েছে, তিনি বলছেন যে নির্দিষ্ট সময় আসলে দেওয়া সম্ভব না, যা বুঝলাম। এটার প্রাথমিক প্রতিক্রিয়া কি আপনার, শেখাল বাবু?
Well, look, the latest recent যেটা হয়েছে, আমরা যে শ্রীলঙ্কার গভর্নমেন্ট ফল করেছিল 2 বছর আগে, রাইট? হি ওয়াজ ভেরি পপুলার। আমরা জানি যে সেখানকার ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে, স্পেশালি কোভিডের কারণে, তার কারণ তাদের যে একটা প্রজেকশন ছিল টু রেভিনিউ এবং তাদের যে এক্সপেন্স, তাদের যে বাজেটটা ছিল, সেটা তারা মেইনটেইন করতে পারেনি, এবং তাদের ফান্ড রিজার্ভ কমে যাওয়ার কারণে দে কুডন্ট বাই দ্য নেসেসিটি গুডস, ফুয়েলস, মেডিসিন। তার কারণে তাদের গভর্নমেন্ট ফল করে, এবং এটা 2 বছরের মাথায় কিন্তু সে দেশে কিন্তু ইলেকশন গতকালকে হয়ে গেছে, এবং তাদের গভর্নমেন্ট হেড তাদের শপথ নিছে, তাই না? সো আই থিঙ্ক যেটা বলছে 2 বছর বা 1.5 বছর, instead of giving the specific time, বাংলাদেশ আর্মি যেটা করা উচিত, ফার্স্ট অফ অল উই থ্যাঙ্কস বাংলাদেশ আর্মি, যেটা পাকিস্তানের মতন তারা শেয়ার করেনি পাওয়ারের সঙ্গে, বাট দে গিভিং দ্য সাপোর্ট, এবং তারা কমিটেড করছে যে সিকিউরিটির জন্য আর্মি অলওয়েজ এই ইনিশিয়াল যে টেম্পোরারি গভর্নমেন্টের পাশে দাঁড়াবে, এবং আনটিল দ্য ডেমোক্রেটিক প্রসেস সুন্দরভাবে না হয় তখন তারা সাপোর্ট দেবে। দিস ইজ রিয়েলি গুড থিং, এবং আর্মির এটাই রেসপন্সিবিলিটি। তো এখানে ফরেন গভর্নমেন্ট যেগুলো আছে, ধরেন আমরা ইউরোপিয়ান কমিশন আছে বা আমেরিকা আছে, এবং যদি আর্মি এখানে দাঁড়ায় থাকে, আর্মি যদি প্রপার সাপোর্ট দেয় এবং যদি ফেয়ার ইলেকশন হয় উইথ দ্য ইনক্লুসিভ, আমরা উই শুড নট এক্সক্লুড এনিবডি, বিকজ এভরিবডি শুড হ্যাভ কাম অ্যান্ড পার্টিসিপেট, যাতে এটা নিয়ে পরবর্তীতে কোনো ইস্যু না হয়, আবার কোনো আন্দোলন না হয়, আবার আর একটা গভর্নমেন্ট হলো, আবার 2 বছর পরে ফল করলো। উই ডোন্ট ওয়ান্ট দিস। উই ওয়ান্ট অ্যাটলিস্ট 4-5 বছর একটা গভর্নমেন্ট যখন ফর্ম করবে ডেমোক্রেটিক প্রসেসে, তারা সাস্টেন করে একটা ডেমোক্রেটিক প্রসেস কন্টিনিউ হওয়ার দরকার আছে। তো সেইখানে আমার মনে হয় আর্মি কুড হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট। যদি আর্মি সিকিউরিটি দেয়, সেফটি দেয়, সমস্ত লোকগুলো যদি ভোট দেয়, তখন অবশ্যই ইটস গোনা বি ভেরি অ্যাকসেপ্টেবল টু দ্য হোল ওয়ার্ল্ড, এবং তাদের সাপোর্টের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাবে। বাংলাদেশ ইজ গোনা মুভ ফরওয়ার্ড। এটার কোনো অল্টারনেট I don't see. If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. So Army যেটা বলছে, instead of giving specific time, they are going toward that direction. And it's not like Pakistan যে সেখানে কোনো ইলেকশন হয় না বা directly interfere করে. So that is the right thing. যে আর্মি কিন্তু কোনো interfere করেনি তাদের পাওয়ারের জন্য, পাওয়ার নেওয়ার জন্য বা পাওয়ার শেয়ার করার জন্য। They are giving the full support for the safety and security of the regular people. জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর শফিকুর রহমানের কাছে যাব, একটু আমেরিকার বাইরে, বাংলাদেশের বাইরে যেতে চাই। মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, মধ্যপ্রাচ্যে আমরা এর মধ্যে দেখছি যে হিজবুল্লাহ, লেবাননে হিজবুল্লাহ এবং এদিকে ইসরায়েল, এই যে এখানে যে নতুন একটা সংঘর্ষের, যুদ্ধের ফ্রন্ট আমরা দেখছি, সেইটা কি এই নেতানিয়াহু এই জন্য দায়ী না, ডক্টর শফিকুর রহমান? দায়ী তো নিশ্চয়ই, কিন্তু দায়ীর আগেও যে হামাস যেটা অ্যাটাক করেছে সেটাও একটা পয়েন্ট, যে এটা একটা কমপ্লেক্স প্রবলেম হিসেবে দাঁড়িয়ে গেছে এখন। দুদিকে, একদিকে গাজা, একদিকে ওয়েস্ট ব্যাংক, আর আরেকদিকে হচ্ছে লেবানন এবং বৈরুত, এবং তাদের পেছনে ইরান এবং অন্যান্য দেশও রয়েছে। এখন প্রবলেমটা অনেক হাতের বাইরে চলে গেছে এখন অনেকটা। তো এর জন্য নেতানিয়াহু নিশ্চয়ই দায়ী। নেতানিয়াহু নিজের যে ইন্টারনাল ইসরায়েলের ভেতরে ওনার যে নির্বাচন, এবং উনি যে সুপ্রিম কোর্ট পরিবর্তন করতে চেয়েছেন, করেছে, তার যে ইন্টারনাল ইস্যুগুলো ছিল, সেই ইন্টারনাল ইস্যুগুলো যদি বড় রকমভাবে না থাকতো এবং সে যদি পপুলার হতো ইসরায়েলের ভেতরে, তাহলে হয়তো এই যুদ্ধগুলো, এই মারামারি, এই সংঘাত এই পর্যায়ে হয়তো যেত না। এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু এটা ইসরায়েলের যে অ্যাপ্রোচ, যে মুসলিম প্যালেস্টাইনকে স্বাধীন হতে দেবে না,
প্যালেস্টাইনকে কোনো রকমভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশ হিসেবে, যদিও তারা জাতিসংঘের সদস্য, যদিও তারা অন্য অন্য জায়গায় বিভিন্ন কমিটিতে রয়েছে, কিন্তু তাদেরকে কখনো স্বাধীন হতে দেবে না। 2 নম্বর পয়েন্ট হলো নেতানিয়াহু এবং ইসরায়েলের যে পয়েন্ট, সেটা হচ্ছে তাদের অনেক জায়গা জমি দরকার, এবং জায়গা জমির জন্য তাদের বিভিন্ন জায়গায়, যখনই ওয়েস্ট ব্যাংকে পারে, যখনই গাজায় পারে, যখনই যে কোনো দিকে তারা লেবাননের দিকে পারে, তারা জমি দখল করতে চায়। তো আমরা গোলান হাইটসে দেখেছি, আমরা অন্য অন্য জায়গায় দেখেছি, এই জমি দখল করার, তাদের জমি ইসরায়েলকে বড় করার, বাড়ানোর একটা প্রচেষ্টা নেতানিয়াহুর ভেতরে সব সময় ছিল। এই সুযোগ, একটা বড় রকম সুযোগ, সে এই ঝগড়াটাকে, এই মারামারিটাকে, এই যুদ্ধটাকে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে হাজার হাজার লোকের মৃত্যু। আমরা জানি গাজায় প্রায় 40-42 হাজারের উপরে মারা গেছে, লক্ষ লক্ষ লোক, মিলিয়ন্সের উপরে লোক মানে ডিসলোকেটেড হয়েছে, এবং মা বাবা, ভাই বোন, শিশু। এই একই রকমভাবে আমরা এখন দেখছি যে লেবাননে এবং বৈরুতের কাছে প্রায়, আজকে এরা নাম্বার বলছে যে ঠিক কত 1200-র মতো হয়তো মারা গেছে, এবং 27,000-এর মতো ইনজিওর্ড এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জর্ডান কাছাকাছি, বা জর্ডান যে আগে ভূমিকা যে পালন করতো, সেই রকম ভূমিকা এখন আর জর্ডান পালন করছে না। সৌদি আরব, মুসলিম, অন্য মুসলিম কান্ট্রিগুলো, কোনো রকমই, ইজিপ্ট, তারা এগিয়ে এসে যে এই সমস্যাটাকে সমাধান করার জন্য একটা ক্লিয়ার প্ল্যান করবে। একমাত্র টার্কি, তারা কিছু কিছু কথাবার্তা এখানে ওখানে বলছে, এবং বলছে যে এর কোনো শেষ নাই। এখন আমি আগে বলেছি যে এটা খুব কমপ্লেক্স হয়ে গেছে, এবং এই সুযোগে ইসরায়েল তার যতখানি শক্তি ব্যবহার করার দরকার তারা ব্যবহার করে যাচ্ছে। একই সময় আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কোনো রকমভাবে, পরিষ্কারভাবে কোনো রকম একটা গাইডলাইন বা প্ল্যান দিয়ে যে এই যুদ্ধকে কমানোর জন্য যে প্রচেষ্টা করা, এরকম অ্যাক্টিভ প্ল্যান দিয়েছে, কিন্তু এই প্ল্যানের কোনো অ্যাকশন হয়নি, কোনো রকম ইনিশিয়েটিভ বা কোনো রকম এক্সিকিউশন হয়নি এই প্ল্যানের। কাজেই এটা খুব একটা কমপ্লেক্স প্রবলেম চলে গেছে। যতদিন পর্যন্ত আমেরিকার নির্বাচন না হয়, আরও কতদিন, 50 দিনের মতন, 46 দিনের মতো আছে, এর মধ্যে কোনো কিছু একটা হবে বলে আমার মনে হয় না। এর যখন ইলেকশন হয়ে যাবে, তারপরে হয়তো আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যরা কোনো রকমভাবে এই রকম মানে কোনো একটা এগ্রিমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। জি, ধন্যবাদ শেখ আল মামুন। এইখানে তো যুদ্ধ চলছে, যুদ্ধ কিন্তু আরও একটা আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও থামেনি তো বটেই, এটা বরং মাত্রা বাড়ছে। জেলেনস্কি এসছেন, এই যুদ্ধের কি দেখছেন? এই যুদ্ধেরই বা 2 বছর পার হয়ে গেছে, এই যুদ্ধেরই বা কী পরিস্থিতি, কি সম্ভাবনা আছে কি না? মানে ওয়েস্ট কি আরও বেশি যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি করছে, নাকি পিছু হটার পরিকল্পনা আছে? কি দেখছেন? Well, Middle East is burning and Israel is committing genocide. We watch that. This is আমরা কখনো বিশ্বাস করতে পারি না আমাদের lifetime we're going to see they are killing so many innocent thousands of people day after day, and we're watching it, and the whole world is watching it, and they're not doing anything. আমরা জানি যে most of the power, 90% of the ammunition, more than 90% support come from the United States. এবং United States as a president, as a Biden administration, they are really failed. They are completely failure. They could not say anything. They could not convince করতে পারেনি নেতানিয়াহুকে to sit down and compromise and go for the ceasefire, for the peaceful coexistence with the Middle Eastern countries, especially Palestinian, Lebanese. They failed it completely. So Biden কে এখানে completely একজন responsible, এবং এর জন্য তারা history he will be look back. আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, at the same time প্রেসিডেন্ট বাইডেন কিন্তু একটি কথা বলেছেন জাতিসংঘের যে ভাষণটি দিয়েছেন, আপনারা খেয়াল করেছেন কিনা? তিনি বলেছেন সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, শেখ হাসিনার জন্য, নিজের জন্য, বাইডেনের নিজের জন্য, নেতানিয়াহুর জন্য, পুতিনের জন্য। কি বলেছেন? সাম থিংস আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন স্টেইং পাওয়ার। Right, but
he said that, but Netanyahu যেটা আমি এখনই বলতে যাচ্ছিলাম যে he is doing this thing to stay in the power. লেবাননে যে যুদ্ধটা এই মুহূর্তে হচ্ছে, কিন্তু আমরা জানি যে লেবাননের যে একটা ডিপ্লোম্যাটিক যে সলিউশন চলতেছিল, সেখানে কিন্তু তারা হিজবুল্লাহকে বলছে যে ইউ স্টপ, ইউ ডু নট ডু এনিথিং। হিজবুল্লাহ কিন্তু এটা যায়নি। হিজবুল্লাহ কিন্তু দেখেন ইনোসেন্ট লোকদেরকে দেখেন কত লোককে পেজার দিয়ে তাদেরকে মেরে ফেললো। দে নট অল অফ দেম হিজবুল্লাহ, দেয়ার ইজ আ লট অফ কিডস ডাইং, লট অফ ওমেন ডাইং। তারপরে এখন যেভাবে বম্বিং করতেছে, ওয়ান ডেতে একদিনে 500 লোককে তারা বম্বিং করে মেরে ফেলল। একটা লোককে, দিস ইজ নট, দে নট হিজবুল্লাহ, অ্যান্ড দে ডিডন্ট গিভ এনাফ টাইম টু টেল দেম, ইউ নো হোয়াট, তোমরা এখান থেকে মুভ করে যাও। আর ওখানকার যে জেনারেল পাবলিক গুলো, তারা কি করে জানে যে তাদের বিল্ডিং এর নিচে এমন ডিপো আছে কিনা না আছে? দে হ্যাভ নো ক্লু। তাদেরকে দে আর ইনোসেন্ট পিপল, দে আর দ্য ভিকটিম অফ দিস, এবং নেতানিয়াহু শুড বি ট্রাইড ফর দ্য ওয়ার ক্রাইম ইনটু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট, রাইট? এবং এখন যে মেইন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমেরিকান পাবলিক, আমেরিকান ইনস্টিটিউট গুলো ব্লাইন্ডলি সাপোর্ট করে। আমাদের এখানকার মিডিয়াতে বলেন, আমাদের এখানে কংগ্রেস বলেন, সিনেটর বলেন, দে আর সাপোর্টিং বিকজ দে থিঙ্ক দ্যাট ইসরায়েলস এক্সিস্টেন্ট is most important than anything else. এখানে যদি হাজার হাজার লোক মারা যায়, destroyed হয়ে যায়, they don't care, but Israel has to sustain and keep doing whatever they want. এখানে যদি বাইডেন স্ট্রংলি বলতো, তার কারণ বাইডেন এখন ইলেকশন টাইম, সে যদি এখন স্ট্রংলি বলে, the Biden government, Biden is a party, Democratic Party, they're not going to get enough finance. They are getting a lot of finance, they're getting a lot of media support from the certain group of the people in this country. সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে the Israeli people are actively extremely important for American policy, politics, everything. So এটাকে আপনি বাইপাস করে যে বাইডেন কিছু করবে, his hand is tied up. এখানে আপনি ক্লিনটনের থেকে শুরু করে প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা প্রেসিডেন্ট, they had some honest, you know, approach to solve this issue. কিন্তু ultimately কি হচ্ছে যে এখানকার কংগ্রেস, they are bought and sold by certain group of the people, and they have to listen to them. ধন্যবাদ শেখেল মামুন। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। ডক্টর শফিকুর রহমান, আপনি কিছু বলবেন? এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যুদ্ধের ফর্মটা পরিবর্তন হয়ে গেছে। এখন টেকনোলজি বেস, তারা কম্পিউটার এবং সেলফোন এবং যেভাবে মানুষের মানে ঘরের ভেতরে ঢুকে গিয়ে বম ব্লাস্ট করে যেভাবে মারার চেষ্টা করছে, বাচ্চা, শিশু, মা, বাবা, মানে বৃদ্ধ লোকের, কেউ কোনো এই যুদ্ধে সেফ নয়। যুদ্ধের কতগুলো আইন রয়েছে যুদ্ধের ভেতরেও, যে তুমি সিভিলিয়ানকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত সিভিলিয়ান তোমার যুদ্ধে ডিরেক্টলি বা তাদের আর্মস ফোর্সকে ডিরেক্টলি ইনভলভ করে এবং সাপোর্ট করে। কিন্তু এখানে সেই রকম পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার কতগুলো বেসিক রুলস ফলো করেছে। ইসরায়েল কোনো রুলস এখানে ফলো করছে না। ইসরায়েলের ভেতরে এবং এখানে যারা ইসরায়েলকে সাপোর্ট করে তারা ওইভাবে তারা সাপোর্ট করে যাচ্ছে যে প্যালেস্টাইন যেন কোনো রকমভাবে স্বাধীন না হতে পারে। এখানে যারা বিভিন্নভাবে রয়েছে তারা এখন যে অবস্থা দাঁড়াচ্ছে, সলিউশনের কথা কিন্তু বলা হচ্ছে, টু স্টেট সলিউশন, টু স্টেটের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন নেই। আপনি যদি দেখেন রিয়েলি কোনো অ্যাকশনে যাওয়ার জন্য যে প্ল্যান কংগ্রেস থেকে, মানে আমাদের সেনেট থেকে, হাউস থেকে পাশ হয়ে পড়ে আছে, কিন্তু এটা কোনো ইমপ্লিমেন্টেশন এবং অ্যাকশন নেই। ইউনাইটেড নেশনস বা অন্য কেউ এটাকে কোনো ইমপ্লিমেন্ট করতে পারছে না। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে আমি যেটা মামুন সাহেব যেটা বললেন যে এই আমেরিকার লিডারশিপ, বাইডেন চলে যাবেন, এরপরে কে আসবেন? যদি ট্রাম্প আসে তাহলে একরকমভাবে ডিল হবে, যদি কমলা হ্যারিস আসে তাহলে আরেক রকমভাবে একটা ডিল হবে। কিন্তু মিডল ইস্টের যে লিডারগুলো রয়েছে, মুসলিম লিডার, মুসলিম কান্ট্রিগুলো, তাদের একটা বড় রকম ভূমিকা রয়েছে, যে ভূমিকাটা তারা নিয়ে আসা উচিত এই রকম বড় রকম একটা মুসলিম ওয়ার্ল্ডের ক্রাইসিসে, মিডল ইস্টের ক্রাইসিসে। দেখা যাক সামনে কি হয়। বারবারই তো আমরা দেখছি যে মিডল ইস্টের এই অনৈক্য, যাকে বলে অন্যরা সুযোগ নিচ্ছে। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। শেখেল মামুন, আপনি কিছু বলবেন? What is just few seconds, like Middle Eastern leaderরা কিন্তু তারা কিন্তু ready to provide the finance and security for the Gaza, কিন্তু এই কথা কিন্তু ইসরায়েল কোনোভাবে শুনতেছে না, এবং ইসরায়েলকে এখানকার ফরেন মিনিস্টার বলেন কেউ কিন্তু তাদেরকে শোনাইতে
সমর্থ হয়নি। সো দ্যাটস রিয়েলি ব্যাড। একমাত্র নেতানিয়াহু ইজ দ্য অনলি পারসন ইজ হোল্ডিং অ্যান্ড কন্টিনিউইং দিস অর নোবডি এলস। জি, ধন্যবাদ শেখ আল মামুন, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শফিকুর রহমান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।